করো। তুমি তো কিছুই পারছো না। কালকে অঙ্কটা তোমাকে আমি শেখালাম না, এখন পারছো না কেন? মা, কাল যখন তুমি শেখাচ্ছিলে আমি তো তখনই বুঝি নাই। তো কালকে যে বুঝোনি সেটা কালকে বলনি কেন, এখন কেন বলছো? তুমি যদি বকা দাও সেই জন্য। তো এখন আমি কি করছি? তুমি যদি বকা দাও সেজন্য। এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না। না না, ওকে তো আসলে ঠিক মতন বকাঝকা করা হয় না, এই জন্য মাথায় উঠে গেছে। শুধু বকা না, ওকে এখন থেকে একটু অন্যভাবে শাসন করা দরকার। এই শোন, ছোটবেলায় আমাদের আব্বা স্যারেরা কথায় কথায় চটথাপ্পড় মারতো, পিটুনি দিত। এই শেখ, মার কাছ থেকে ভালো করে বুঝে নে। আমি সন্ধ্যা এসে টেস্ট করবো, তখন যদি না পাইস তোর খবর আছে। এই পড়াও তো ঠিক মতন পড়াও। একটা পড়াও পারান, স্কুল থেকে কমপ্লেন এসছে। তাই মাথা সোজা কর, সোজা হয়ে বসো। 5 আর 3 কত হয়? 8। 8। তাহলে 5 আর 2 কত? 5 আর 2 7, সেটা মনে রাখতে পারতেছিস না? সোহাগ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমিও মাঠে গিয়ে খেলো। না, খেলবো না, বাবা মা দেখলে বকা দেবে। বাবা মা খেললে বকা দেবে কেন? আরে বকা দিব না তো কি করব? ওই তোর লেখাপড়া লবডাঙ্গা, তয় ওর বাপ মা একটু নরম প্রকৃতির আছে, এখনো ভাইটামিন প্রয়োগ করে নাই। আপনি এইভাবে কথা বলছেন কেন? আরে আমি এলাকার সিনিয়র ভাই, ওলা পাইন করে একটু শাসন করার অধিকার আছে না? কে দিয়েছে আপনাকে এই শাসন করার অধিকার? না মানে এটা বলতে পারো সামাজিক একটা দায়িত্ব আর কি। আপনি কি জানেন শিশু কিশোরদের এভাবে অপমান অপদস্থ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা শাস্তিযোগ্য অপরাধ? তাই নাকি? হ্যাঁ। সোহাগ, তুমি গিয়ে খেলো, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। সন্তানদের দেখে রাখি সযতনে আদর, সোহাগ ও ভালোবাসা। প্রিয় দর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক নির্মিত বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া রোশনি সূচনা। দর্শক, আজকের বিতর্কের নির্ধারিত বিষয় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি। আজকের বিতর্কের পক্ষ দল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা। বিপক্ষ দল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ। পক্ষ দলের বক্তারা হলেন সামি নিয়াসার আয়ান, হাসিন ইশরাক আদিল এবং দলনেতা মোহাম্মদ নাজমুস সাকিব সাজিদ। বিপক্ষ দলের বক্তারা হলেন ক্যাডেট লাবণ্য, ক্যাডেট বর্ণ এবং দলনেতা ক্যাডেট সুবহানা। আজকের বিতর্ক অনুষ্ঠানের বিচারকরা হলেন কৃতি বিতার্কিক তসলিমা নূর হোসেন, উপসচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডক্টর মুশফিকুর রহমান, প্রকৌশলী ও পরিবেশবিদ, তাসলিমা আতিক, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিতর্কের সময় প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য 3 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে দ্বিতীয় মিনিটে সতর্কতা সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। সম্মানিত বিচারক মণ্ডলী, বিতার্কিকদের যে বিষয়গুলোর ওপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ও বাচনভঙ্গি, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য উপস্থাপনা, যুক্তির প্রয়োগ ও খণ্ডন। প্রিয় দর্শক, আজকের বিতর্ক অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব AJM সালাউদ্দিন নাগরী, সরকারের সচিব ও চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড। আমি বিতর্ক অনুষ্ঠানের সভাপতিকে বিনীত অনুরোধ করছি আজকের বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনার জন্য। সবাইকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের বিতর্কের বিষয় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি। আজকের পক্ষে বলার জন্যে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রথম বক্তা সামিন ইয়াসার আয়ানকে অনুরোধ করছি।
যখন বিপক্ষ দলের কোনো বন্ধু মানসিকভাবে বিষণ্ণতায় ভোগেন তখন কি সে তার এলাকার কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি যেমন মেম্বার, চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের কাছে গিয়ে বলেন, আঙ্কেল আমি মানসিকভাবে ভীষণ কষ্টে আছি? বাস্তবতা হলো তারা তা বলেন না। কেন বলেন না? কারণ তারাও জানেন তাদের প্রথম আশ্রয়স্থল রাষ্ট্র নয়, পরিবার। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কের বিষয় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি পক্ষে অবস্থান করছি। বক্তব্যের শুরুতেই বিতর্কের যে 6টি প্রপঞ্চ সংজ্ঞানের দাবি জানায় সেগুলোর সংজ্ঞান করছি। কিশোর কিশোরী বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে কিশোর কিশোরী বলতে 10 থেকে 19 বছর বয়সী মানুষদের বোঝায়। মানসিক স্বাস্থ্য বিখ্যাত মনোবিজ্ঞানী জর্জ ব্রাউনের মতে মানসিক স্বাস্থ্য হলো জীবনের নানা চাপ সামলে নিজের সক্ষমতাকে কাজে লাগানো এবং সমাজে ইতিবাচক অবদান রাখা। কিশোর কিশোরীদের জন্য এর অর্থ শুধু মানসিকভাবে রোগমুক্ত থাকা নয়, বরং এটি হলো সুস্থ চিন্তা, আবেগ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করার সক্ষমতা। রক্ষা বলতে কিশোর কিশোরীদের জন্য স্বাভাবিক মানসিক স্বাস্থ্য নিশ্চিত ও তার প্রতিকার, প্রতিরোধ ও উৎকর্ষ সাধনকে বোঝাচ্ছি। পরিবার অধ্যাপক বার্জেসের মতে পরিবার হলো সমাজের মৌলিক একক যেখানে সদস্যরা একত্রে বসবাস করে এবং একে অপরের প্রতি সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক দায়িত্ব পালন করে। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং তার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরতদের উপর বলবৎ হয়। দায়িত্ব অধ্যাপক হার্বার্ট স্পেন্সারের মতে দায়িত্ব হলো অর্পিত কাজ সুচারুরূপে সম্পন্ন করার সেই বাধ্যবাধকতা যেখানে প্রতিটি কাজ ও সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হয়। আজকের বিতর্কে আমরা কখনোই বলছি না যে কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য রক্ষায় রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই, অবশ্যই আছে, কিন্তু কার দায়িত্ব তুলনামূলকভাবে বেশি সেটি নিয়েই আজকের বিতর্ক। কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্যের প্রতিকার, প্রতিরোধ ও উৎকর্ষ সাধনে কিভাবে পরিবারের দায়িত্ব বেশি সেটিকে আজকে আমরা মোট 3টি ক্ষেত্র দিয়ে প্রমাণ করব। 1. মানসিক স্বাস্থ্যের অবস্থা চিহ্নিত করে সঠিক পদক্ষেপ গ্রহণে পরিবারের দায়িত্ব বেশি, এটি আমি ব্যাখ্যা করব। 2. মানসিক স্বাস্থ্যের অবনতি রোধে পরিবারের দায়িত্ব বেশি, এটি আমার দলের দ্বিতীয় বক্তা ব্যাখ্যা করবেন। এবং 3. কিশোর কিশোরীর মানসিক উৎকর্ষ সাধনে রাষ্ট্রীয় ব্যবস্থার চেয়ে পারিবারিক পরিচর্যা অধিক কার্যকর, যা আমার দলের তৃতীয় বক্তা ব্যাখ্যা করবেন এবং দলীয় সারসংক্ষেপের মাধ্যমে দেখিয়ে যাবেন কিভাবে কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব বেশি। সরাসরি চলে আসছে আমার ক্ষেত্র বিশ্লেষণে। হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ডের একটি গবেষণা বলছে মানুষের মস্তিষ্কের প্রায় 90% বিকাশ 5 বছরের মধ্যেই হয়ে যায়, যখন রাষ্ট্রের কোনো প্রভাবই তার জীবনে থাকে না। রাষ্ট্র হয়তো বা ক্লিনিক বা হেল্পলাইন গড়ে তুলতে পারে, কিন্তু সন্তানের চোখের ভাষা বোঝার ক্ষমতা কেবলমাত্র পরিবারেরই আছে। রাষ্ট্র চলে পরিসংখ্যান আর কর্তৃত্বমূলক ক্ষমতা দিয়ে, যা ঘরের কোণে একা বসে থাকা কোনো নীরব কিশোরের অশ্রু মাপতে পারে না। সবশেষে রাষ্ট্র কি এতটাই নিবিড়ভাবে কোনো কিশোর বা কিশোরীর মানসিক সমস্যা চিহ্নিত করে তার সমাধান করতে পারবে? বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রথম বক্তা ক্যাডেট লাবণ্যকে তার বক্তব্য উপস্থাপনের জন্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বসুন্ধরার আবাসিক এলাকার সেই কিশোরী কল্পনার কথা। 13 ফেব্রুয়ারি 2026 দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে আবার উঠে এসেছে 2024 সালের অক্টোবর মাসের 13 বছর বয়সী কল্পনার আর্তনাদের করুণ চিত্র। যে বয়সে কল্পনার ভরণ পোষণের দায়িত্ব ছিল তার পিতামাতার, সেখানে কল্পনাকেই নিতে হয়েছিল তার পরিবারের ভরণ পোষণের। অভাবের তাড়নায় 5 বছর যাবৎ নির্যাতনের শিকার হয়ে গৃহকর্মীর কাজে দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। পরবর্তীতে তার পরিবার নয় বরং সেই রাষ্ট্র কল্পনাকে উদ্ধার করে এবং স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের সেবা সুনিশ্চিত করে। বিজ্ঞ প্রতিপক্ষ এই গল্প কেবল একজন কল্পনার নয়। বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী দেশের কিশোর বয়সী গৃহকর্মীদের 78%ই তাদের গৃহকর্তার দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। এক্ষেত্রে পরিবার কোথায়? দলের প্রথম বক্তা হিসেবে আমি ব্যাখ্যা করব যথাযথ রাষ্ট্রীয় কাঠামোর বিনির্মাণ ছাড়া কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা করা সম্ভব নয়। দলের দ্বিতীয় বক্তা যথার্থ যুক্তির মাধ্যমে তুলে ধরবেন পরিবার অনেক ক্ষেত্রে মানসিক সমস্যার উৎস এবং সীমাবদ্ধতার কথা। সর্বশেষে দলনেতা যুক্তি খণ্ডন এবং সামগ্রিক সারমর্ম দিয়ে প্রমাণ করে যাবেন রাষ্ট্রের দায়িত্ব পরিবারের চেয়ে কোনো অংশে কম নয়, বরং তা অনেক বেশি। অনেক অভিভাবক মারধরকে শাসনের অংশ বলে মনে করেন এবং যা হয়ে ওঠে কিশোর কিশোরীদের মানসিক চাপের কেন্দ্রস্থল। এ ধরনের মানসিকতা সম্পন্ন পরিবার কিভাবে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিতে পারে, এই নিয়েও প্রশ্ন রাখছি পরবর্তী বক্তার কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কিশোর কিশোরীদের প্রতি জনের 7 জনের একজন মানসিক রোগে আক্রান্ত। তখন 70% সেবাই পাচ্ছে না তাদের মানসিক চিকিৎসার। এরূপ অবস্থায় পরিবার কখনো কি কিশোর কিশোরীর জন্য পর্যাপ্ত মনোবিজ্ঞানীর সংখ্যা নিশ্চিত করতে পারবেন? কখনোই না। বিজ্ঞ প্রতিপক্ষ এত বড় জাতীয় সমস্যার সমাধানের দায়িত্ব কি সেই পরিবার নিতে পারবে? বিপক্ষ দলের পরবর্তী বক্তার কাছে আজকের শেষ প্রশ্নটি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমি বক্তব্যের পক্ষে বলার জন্যে দ্বিতীয় বক্তা হাসিন ইশরাক আদিলকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্যে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য।
মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন কল্পনা নামের গৃহকর্মীকে কয়েক বছর পরে নির্যাতনের হাত থেকে সরকার উদ্ধার করে। এখন প্রশ্ন হলো, কল্পনাকে যারা নির্যাতন করেছিলেন তাদের আসলে পারিবারিক শিক্ষাই হয়নি। কারণ আজকের বিতর্ক এখানে যে পরিবারের দায়িত্ব কোন দিক থেকে বেশি। এখন পরিবার যদি পারিবারিক শিক্ষাই যারা নির্যাতন করেছেন তাদেরকে না দিতে পারে, তাহলে কল্পনাকে এই নির্যাতনের শিকারই হতে হতো না। দ্বিতীয়ত, তারা বলেছেন রাষ্ট্র মনোবিজ্ঞানীর সংখ্যা বৃদ্ধি করবে। এখন এনএমএইচ এর তথ্য মতে বাংলাদেশে প্রতি 4 লাখ মানুষজনের মধ্যে একজন মনোবিজ্ঞানী আছেন। এখন রাষ্ট্রকে এই প্রতি 4 লাখ মানুষের জন্য একজন করে মনোবিজ্ঞানী নিয়োগ দেবেন? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলের বক্তার কাছে। মাননীয় সভাপতি, এই পর্যায়ে চলে আসে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে, অর্থাৎ দ্বিতীয় যুক্তি বিশ্লেষণে। মানসিক স্বাস্থ্যের অবনতি রোধে পরিবারের দায়িত্ব বেশি। মাননীয় সভাপতি, মানসিক স্বাস্থ্যের অবনতি কখনো বিনা মেঘে বজ্রপাতের মতো আসে না। মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে ধীর গতিতে অত্যন্ত সূক্ষ্ম কিছু আচরণ প্রকাশের মাধ্যমে। হঠাৎ চুপ হয়ে যাওয়া, নিদ্রাহীনতা কিংবা প্রিয় বন্ধুদের আড্ডা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, এই ছোট ছোট আচরণগুলি মানসিক অবনতির প্রাথমিক বার্তা। একটু ভেবে দেখুন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 4,10,51,টি পরিবার রয়েছে। রাষ্ট্রের কাছে কি এই তথ্য আছে এই পরিবারগুলোর মধ্যে কোন কিশোরের আজ মানসিক অবনতি ঘটছে, দেশের কোন প্রান্তে কোন কিশোরী ইপটিজিংয়ের শিকার হচ্ছে? মাননীয় সভাপতি, রাষ্ট্রের কাছে সেই তথ্য নেই, কিন্তু একজন মায়ের কাছে আছে সেই প্রশ্নের উত্তর। কারণ মা সন্তানের প্রতিটি নিঃশ্বাসে তার মানসিক যন্ত্রণা উপলব্ধি করতে পারেন। সাইবার বুলিংয়ের শিকার একজন কিশোর বা কিশোরীর যখন মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে, তখন তা সর্বপ্রথম পরিবারই উপলব্ধি করতে পারে, রাষ্ট্র নয়। পারিবারিক মেলবন্ধন যেখানে শক্তিশালী, সেখানে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম। মাননীয় সভাপতি, একজন কিশোর কখনো অপরাধী হয়ে জন্মায় না। পরিবার ব্যর্থ হলে সে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, যেমন ধূমপান, মাদকাসক্তি, ছিনতাই ইত্যাদি। কিন্তু পরিবার যদি একজন কিশোর কিশোরীকে সঠিক নৈতিকতা ও মূল্যবোধ শেখায়, সেক্ষেত্রে তাদের অনৈতিক কাজের সম্ভাবনা বহুগুণ কমে যায়। রাষ্ট্র যতই সহযোগিতামূলক হোক না কেন, দিন শেষে পরিবারের দায়িত্বই সন্তানের মানসিক অবনতি রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। এই শত প্রতিষ্ঠিত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এবার আমি অনুরোধ করছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ক্যাডেট বর্ণকে তার বক্তব্য উপস্থাপনের জন্যে। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রের প্রগল্ভতা। স্পষ্টতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিশোর কিশোরীদের কথা উল্লেখ করেছেন, যে বয়সের অদম্য প্রাণশক্তি ও দুর্বার সাহসিকতা একটি জাতির অগ্রযাত্রা চালিকা শক্তি। তবে তাদের স্বপ্ন, আশা কিংবা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করতে প্রয়োজন যথাযথ সুযোগ সুবিধা প্রদান এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় যে সমাজে 4,17,00,000 মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এবং 22.1% মানুষ এখনও নিরক্ষর, এরকম একটি সমাজ বাস্তবতায় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব কখনোই রাষ্ট্রের চেয়ে বেশি হতে পারে না। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন, বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি। বিপক্ষে বলছি, বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি, মানসিক স্বাস্থ্য গঠন এবং মানসিক স্বাস্থ্য রক্ষার পার্থক্য নিয়ে আমরা ভবিষ্যতে আরও একদিন বিতর্ক করব। পরিবার সবসময় সমাধান নয়, বরং অনেক সময় পরিবারই সমস্যার উৎস এবং পারিবারিক সীমাবদ্ধতা কীভাবে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যকে ব্যাহত করছে তা তুলে ধরছি আমি। বিজ্ঞ প্রতিপক্ষ, পরিবার আজ কিশোর কিশোরীদের কাছে একটি নিরাপদ আশ্রয়স্থল হলেও অনেক কিশোর কিশোরী আছে যারা নিজেদের সুখ দুঃখের কথাগুলো পরিবারের সাথে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তার কারণ 1, শাসনের মানসিক অত্যাচার, 2, পারিবারিক কলহ, সহিংসতা, 3, কিশোর কিশোরীদের মতের প্রাধান্য না দেয়া এবং 4, আত্মীয় স্বজনদের দ্বারা অশালীন আচরণের শিকার। এ সকল কারণে আমাদের দেশের 42.6% কিশোর কিশোরী হতাশা, 55.8% উদ্বেগ এবং 44.2% কিশোর কিশোরী মানসিক চাপে ভুগছে এবং প্রায়শই এর পেছনে পরিবার দায়ী। তথ্যসূত্র বাংলাদেশ জার্নালস অফ সাইকিয়াট্রি, নভেম্বর 2022। এই সহিংসতাময় পরিবেশে একজন সন্তান কখনো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। এছাড়াও সন্তানের মতামতের প্রাধান্য না দেয়া কিংবা নিজেদের ইচ্ছাগুলো সন্তানের উপর চাপিয়ে দেওয়ার ফলে অনেক সময় তারা আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে বাধ্য হন। এছাড়াও আমাদের দেশের কিশোর কিশোরীরা যখন মানসিক সমস্যায় ভুগে, তখন ব্যাপারটিকে জিনের আছর কিংবা নাটকীয়তা বলে চালিয়ে দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে গ্রাম্য কবিরাজের পানি পড়া কিংবা ঝাড়ফুঁকের উপর নির্ভর করে। মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেবল একটি পারিবারিক আবেগ নয়, বরং একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন বিশেষায়িত থেরাপি এবং পেশাদার কাউন্সিলিং, যার জন্য একমাত্র রাষ্ট্রই এ সকল পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাই চলুন বিরোধিতার জন্য বিরোধিতা না করে আমরা মেনে নেই কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার নয়, বরং রাষ্ট্রের দায়িত্বই বেশি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এবার আমি অনুরোধ করছি পক্ষের দলনেতা এবং সর্বশেষ বক্তা জনাব মোহাম্মদ নাজমুস সাকিব সাজিদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতে চাই। শিশু এডিসনের হাতে একদিন স্কুল থেকে একটি চিঠি পাঠিয়ে দেওয়া হলো। চিঠিটি পড়ে তার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। শিশু থমাস আলভা এডিসন মাকে বলছে, মা তুমি কাঁদছো কেন? এডিসনের মা বললেন, এখানে লেখা তোমার মতো ছেলে এত মেধাবী যে এই ছোট্ট স্কুল তাকে স্কুলে রাখতে পারবে না। মা তাকে স্কুলে না পাঠিয়ে ঘরে বসিয়ে পড়ালেন। এডিসন একদিন সত্যি বিদ্যুতের আলোয় পৃথিবীর অন্ধকার দূর করলেন। বহু বছর পর সেই চিঠি খুঁজে পেলেন এডিসন। পড়ে দেখলেন সেখানে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন।
একজন মা সেই প্রত্যাখ্যানকে পরিণত করেছিলেন এক অপার সম্ভাবনায়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। চলে যাচ্ছি প্রতিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডনে। আজকে তারা এসে আমাদেরকে বলার চেষ্টা করে যে পরিবার মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নয়, সেক্ষেত্রে রাষ্ট্র সচেতনতামূলক কার্যক্রম বিভিন্ন ক্যাম্পেইন চালানোর মাধ্যমে কিশোরের মানসিক স্বাস্থ্য রক্ষা করার চেষ্টা করে। সমস্যাটা হচ্ছে আজকে রাষ্ট্র বুঝতে পারতেছে যে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের ভূমিকাটাই বেশি, অর্থাৎ রাষ্ট্রের কাছে কিশোর কিশোরীদের প্রবেশাধিকার থাকে না, যেটা পরিবারের কাছে থাকে। অর্থাৎ আজকে যতই আপনার সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হোক না কেন, পরিবার যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাহলে হাজারটি আইন, হাজারটি সচেতনতামূলক ক্যাম্পেইন একটিও কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য রক্ষা করতে পারবে না। দ্বিতীয়ত তারা শিশু শ্রমের কথা বলে গেলেন, যে কিন্তু সমস্যাটা হচ্ছে রাষ্ট্রের আইন তো ইতিমধ্যে ছিল, শিশু শ্রম নিরসন আইন 2010 তো ছিল, কিন্তু তারপরও কেন শিশু শ্রমগুলো হচ্ছে? কারণ পরিবারগুলো সচেতন না, অর্থাৎ আপনার পরিবার তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করছে না। আমাদের কাছে এমনও উদাহরণ আছে যে সকল ক্ষেত্রে পরিবার ভেবেছে যে আমি হয়তো একবেলা না খেয়ে থাকবো, কিন্তু আমার সন্তানকে আমি বিদ্যালয়ে পাঠাবো, আমি কাজে পাঠাবো না। এরকম উদাহরণ অহরহ দেওয়া যাবে। 2022 সালে যখন সুমির মতো একজন মেয়ে রংপুর মেডিকেল কলেজে চান্স পায়, ঠিক তখন আমরা বলতে পারি যে আসলে এই যে জিনিসটা, সেটি হচ্ছে আইন প্রণয়ন করার পরেও পরিবার যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, ঠিক তখনই শিশু শ্রমের সমস্যাগুলো রোধ করা সম্ভব হয়। একটু লক্ষ্য করুন, আজকে রাষ্ট্র তো আইন প্রণয়ন করেছে, সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে, কিন্তু একজন কিশোর বা কিশোরীর বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে পারে। কোন কিশোরী যে ঠিক কোন সমস্যায় ভুগছে সেটি কি রাষ্ট্র জানতে পারে? না, কিন্তু একজন মা জানে যে আসলে কোন কিশোর ঠিক কোন সমস্যায় ভুগছে, এবং সেটি চিহ্নিত করার পরেই পরবর্তী পদক্ষেপগুলো রাষ্ট্র পালন করে, এবং এই রাষ্ট্রের মাধ্যমে সেগুলো সমাধান করা হয়। মাদকাসক্তির বিরুদ্ধে 2018 সালে আইন ছিল, আইন পাশ করা হয়েছিল, কিন্তু এই আইনগুলো কি আসলে কোনো কার্যকর ভূমিকা রেখেছে? উত্তরটি হচ্ছে না। আমার ক্ষেত্র বিশ্লেষণে, অর্থাৎ মানসিক উৎকর্ষ সাধনের বিষয়টিতে, মানসিক উৎকর্ষ সাধনের জন্য দুইটি বিষয় প্রয়োজন: এক সৃজনশীলতা, দুই আবেগ নিয়ন্ত্রণ। এই দুইটি বিষয়কে প্রমাণ করার মাধ্যমে আমরা প্রমাণ করে যাব যে কেন কিশোর কিশোরী মানসিক উৎকর্ষ সাধনে পরিবারের দায়িত্ব বেশি। ইউনিভার্সিটি অফ এডিনবরার সাইকোলজি বিভাগের তথ্য মতে পরিবারের সহায়তা থাকলে কিশোর কিশোরের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের হার 87% বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, আবেগগত সহায়তার মাধ্যমে কিশোর কিশোরীদের মানসিক উৎকর্ষ সাধনে পরিবারের দায়িত্ব বেশি। জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথের রিপোর্ট অনুযায়ী পরিবারের শক্তিশালী বন্ধন থাকা কিশোর কিশোরীদের মধ্যে বিষণ্ণতার হার একজন সাধারণ কিশোরের তুলনায় 40% কম, যা প্রমাণ করে পরিবারে কিশোর কিশোরী সবচেয়ে কাছের। একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করি। ধরা যাক আজকে কোনো একটি দল হেরে বাসায় ফিরল। এখন বাসায় ফিরে রাষ্ট্র কি সেই দলের সদস্যদের আবেগীয় সহায়তা দিতে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবে, নাকি পিতামাতাই তাদের আবেগ ও অনুভূতি বুঝে স্থিতিশীল হতে সহায়তা করবে? ঠিক এই জায়গা থেকে আমরা বলছি যে সেই দায়িত্বটা পরিবারের বেশি। ধন্যবাদ সবাইকে। এবার আমি অনুরোধ করছি বিপক্ষের দলনেতা এবং আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তা ক্যাডেট সুবহানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্যে। পারিবারিক রক্ষণশীলতা, সীমাবদ্ধতা ও বৈষম্যের প্রভাবে 13-14 বছর বয়সী একজন কিশোরীর স্বপ্ন যখন ঘর সংসারে কাজ করতে গিয়ে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, তখন সেই কিশোরীর মানসিক স্বাস্থ্য রক্ষার দায়িত্ব আপনি সেই পরিবারকে কিভাবে দিবেন? বিজ্ঞ প্রতিপক্ষ, সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, বিতর্ক চলছে বিষয় কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি। বিপক্ষে বলছি। প্রথমে আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন রাষ্ট্র কি প্রতিটি নাগরিকের জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করতে পারবে কিনা। একই সুরে তাল মিলিয়ে তৃতীয় বক্তা বলে গেলেন রাষ্ট্রে আইন রয়েছে কিন্তু তা কার্যকর হচ্ছে না। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা হয়তো ভুলে গেছেন আজকে আমাদের বিতর্কটি কে দায়িত্ব পালন করতে পারবে বা কে পারছে না সেটা নিয়ে নয়, বরং কার দায়িত্ব পালন করার দায়িত্ব, অর্থাৎ কার দায়িত্ব পালন করার কথা সেটা নিয়ে। ইফটিজিং, শ্লীলতাহানি, মানসিক হেনস্থা এবং পারিবারিক চাপে যখন একজন কিশোরীকে বাল্যবিবাহের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা হচ্ছে, তখন কেবল রাষ্ট্রই পারে তার সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে বাল্যবিবাহের হার কমাতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাল্টিপল ইন্টিগ্রেটেড ক্লাস্টার সার্ভে 2019-এর তথ্য মতে 2019 সালে বাল্যবিবাহের হার ছিল 51.4%, যা কিন্তু 2025 সালে কমে দাঁড়িয়েছে 47.2%। একই তথ্য সূত্রে দীর্ঘমেয়াদী চিত্রে 1997 সালে যা ছিল 75%, তা বর্তমানে 50%-এর নিচে। অর্থাৎ বাল্যবিবাহ রোধে কঠোর আইন প্রণয়ন, যথোপযুক্ত শাস্তি প্রদান এবং সামগ্রিক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রই পারে কিশোরদের এই সংক্রান্ত মানসিক প্রশান্তি দিতে। 2022 সালে দ্য ল্যান্সেট সাইকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কিশোর কিশোরী মানসিক স্বাস্থ্য সমস্যার প্রধান কারণ পরিবারের দারিদ্র্য ও সচেতনতা অভাব, আর এই বৈষম্য কাটানোর একমাত্র উপায় রাষ্ট্রীয় উদ্যোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022-এর তথ্য মতে বাংলাদেশে প্রায় 18.7% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। বিজ্ঞ প্রতিপক্ষ, এরূপ আর্থসামাজিক প্রেক্ষাপটে দারিদ্র্যের কাছে হার মেরে যাওয়া হাজারো পরিবার যখন চাইলেও সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে পারছে না, তখন রাষ্ট্র কিন্তু ঠিকই তার মৌলিক চাহিদা পূরণ সহ বিদ্যালয়ে বৈষম্যহীনভাবে শিক্ষা প্রদান এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা হয়তো কিশোর কিশোরী বলতে আদমজি ক্যান্টনমেন্ট কিংবা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে অধ্যয়নরত আমার আপনার মধ্যে কি শিক্ষার্থীর কথা
কল্পনা করছেন, কিন্তু দুঃখের বিষয় হলো এটি সত্য যে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য মতে বাংলাদেশে প্রায় 48 লাখ শিশু কিশোর অনাথ এবং ইউনিসেফ কর্তৃক প্রকাশিত 2024-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রায় 34 লাখ শিশু কিশোর আশ্রয়হীন ও পথ শিশু হিসেবে অনিশ্চিত অনিরাপদ জীবনযাপন করছে। বিজ্ঞ প্রতিপক্ষ যেখানে হাজারো শিশু কিশোর পরিবারের ছায়াতল থেকে বিচ্ছিন্ন, সেখানে কি আপনি রাষ্ট্রের পরিবর্তে পরিবারের দায়িত্বকেই বেশি বলে গণ্য করবেন? অবশ্যই না। রাষ্ট্র যেখানে কঠোর আইন প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কাউন্সিলিং, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সহ নানা ব্যাপক পরিসরে উদ্যোগ গ্রহণ করতে সক্ষম, সেখানে বৃহদার্থী কিশোর কিশোরী মানসিক স্বাস্থ্য রক্ষায় রাষ্ট্রই অধিকতর দায়িত্ব পালন করে। সেখানে পরিবার কেবল একটি সহায়ক পার্থ। অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ আজকে বিতর্ক থেকে এটি পরিষ্কার হয় যে কিশোর কিশোরী মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি। পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি নয়, বরং পরিবার সেখানে কেবল একটি সহায়ক ভূমিকা পালন করে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। দুপক্ষের প্রাণবন্ত উপস্থাপনা আমরা সবাই উপভোগ করলাম। খুব সুন্দর বলেছে দুপক্ষই। আমাদের বিচারক মণ্ডলী আছেন, এদের ভিতর থেকেই তারা শ্রেষ্ঠ দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করবেন। সুধীমণ্ডলী, আমাদের ফলাফল প্রক্রিয়াকরণ কার্যক্রম চলছে। এর মধ্যে আমি আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপস্থাপনার উপর আলোকপাত করার জন্যে অনুরোধ করছি ডক্টর মুশফিকুর রহমানকে। আজকে সত্যি সত্যি আমরা একটি চমৎকার উপস্থাপনার সাক্ষী হলাম। দু দলই যথেষ্ট প্রস্তুত হয়ে এসছে বোঝা যায়। তারা দীর্ঘ সময় নিয়ে তাদের এই বিতর্ক অনুষ্ঠানে কি বলবে তার জন্য লিখিত স্ক্রিপ্টও তৈরি করে নিয়ে এসছে, সেটা বোঝা গেল। কেননা কোনো বক্তা এতটাই সেটাতে মগ্ন ছিল যে সে ভুলেই গেছে যে স্ক্রিপ্টের বাইরেও আরও একটি জগৎ আছে এবং সেটি একটি জীবন্ত জগৎ, যেখানে প্রতিপক্ষের দিকে তাকিয়ে কথা বলতে হবে, কখনো কখনো সভাপতি মহোদয়কে সম্বোধন করলে তার দিকে তাকাতে হবে। কিন্তু আমাদের কোনো বক্তার বক্তব্যের সময় আমরা খেয়াল করলাম যে সে সভাপতি মহোদয়কে উদ্দেশ্য করে বলছে, কিন্তু তাকিয়ে আছে তার অতি যত্নে তৈরি করা স্ক্রিপ্টের দিকে। নিশ্চয়ই এটা বিতর্কের জন্য সুস্থ ব্যাপার নয়। আমরা কিছু ক্ষেত্রে অতি নির্ভরতা খেয়াল করেছি, যেটি পরিহারযোগ্য। কারণ বিতর্ক তো একটি সজীব প্রক্রিয়া এবং এই সজীব প্রক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিপক্ষের বক্তব্যটা মনোযোগ দিয়ে শোনা এবং তার যে দুর্বল অবস্থান সেটাকে যুক্তি দিয়ে খণ্ডন করে তার নিজের যে শক্ত যুক্তিটা সেটা যথাযথভাবে তুলে ধরা। তো সেই কাজটির ক্ষেত্রে আমরা কোনো জায়গায় ব্যর্থই দেখেছি। তবে তীব্রভাবে বিজয় ছিনিয়ে নেবার যে শক্তি সেটাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এটা খুবই আনন্দের বিষয় এবং তারা ভবিষ্যতে এই চর্চাটা অব্যাহত রাখলে নিশ্চয়ই তাদের এই যে ছোটোখাটো সীমাবদ্ধতাটা সেটা কাটিয়ে উঠতে পারবে। আসলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা আমাদের সমাজে খুবই উপেক্ষিত বিষয় এবং যদি আমরা সাধারণভাবে মানুষের দৃষ্টিভঙ্গির কথা বলি, মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ এগুলো অধিকাংশ মানুষের কাছে প্রায় অনুপস্থিত বিষয়। অর্থাৎ এটি আদৌ কোনো রোগ বা মানুষের শরীর এবং মনের ক্রিয়াকর্মের সাথে তার চিন্তা করবার ক্ষমতা, তার কর্মতৎপরতা, তার প্রোডাক্টিভ লাইফ সেটার সম্পর্ক রয়েছে, এটা বুঝবার এবং সে অনুযায়ী তার আচরণের প্রতিফলনটা আমরা খুব বেশি দেখি না। তো সেটির সামাজিক একটি প্রতিফলন তো আমাদের সমাজের প্রত্যেকটা সদস্যের উপরেও আছে এবং সে বিষয়টা আমাদের যে তরুণ, শিশু, কিশোর, কিশোরী তাদের বেড়ে ওঠার ক্ষেত্রেও ভীষণভাবে প্রভাব ফেলে। এবং এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা যখন আমরা স্বীকারই করতে চাই না তখন এর সাথে সম্পর্কিত উপাদানগুলো স্বাভাবিকভাবেই উপেক্ষিত হয়। রাষ্ট্র, পরিবার উভয়েরই নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবশ্যই পরিবার মানুষের প্রথম অবলম্বন, যেখানে তার বেড়ে ওঠা, তার মানসিক, শারীরিক, তার পূর্ণতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে থাকে। কিন্তু একটি শিশু কেবল তার পরিবারে বড় হয় না, সে তার স্কুল, তার পরিবেশ, তার রাষ্ট্রীয় পরিমণ্ডলেও বড় হয় এবং সেখানে রাষ্ট্রেরও
উপযুক্ত ভূমিকা অবশ্যই রয়েছে। আমরা মোবাইল ফোনের যুগে বসবাস করছি এবং মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারটা এখন সর্বব্যাপী, এবং মোবাইল ফোনে আমরা কি নিয়ে সময় কাটাচ্ছি এটি কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য এবং আমাদের শারীরিক সামর্থ্যের উপরে ভীষণভাবে প্রভাব ফেলছে। এবং এই যে মোবাইল ফোনে আমরা কি দেখছি, কি চর্চা করছি এবং কিভাবে তা আমাদেরকে আবিষ্ট করে ফেলাচ্ছে, কিভাবে আমাদেরকে প্রভাবিত করেছে, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে এবং প্রতিক্রিয়া হিসেবে শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ছে, এটি কিন্তু কেবলমাত্র পরিবারের বিষয় নয়। এই বিষয়গুলো আমাদের বক্তারা আরেকটু প্রসঙ্গের মধ্যে ছড়িয়ে দিতে পারত, তাদের আলোচনার বিস্তৃতি ঘটতে পারত এবং প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তাতে অনেকগুলো যুক্তিও কিন্তু তুলে ধরা যেত। আমি নিশ্চিত যে ভবিষ্যতে তারা এই সুযোগের সদ্ব্যবহার করবে। ধন্যবাদ। আজকের বিষয়বস্তুটা কিন্তু খুবই লাগসই একটা বিষয়বস্তু। কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের দায়িত্ব রাষ্ট্রের চেয়ে বেশি। পক্ষ বিপক্ষ না গিয়ে আমরা যদি বলি যে এই টপিকটা যে নির্ধারণ করা হয়েছে এটার একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো যে মানসিক স্বাস্থ্য রক্ষার পদ্ধতি, এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা এবং আমাদের দায় দায়িত্বগুলো সবাইকে অবহিত করা। কিভাবে সবাইকে অবহিত করব আমরা? আমরা কি সবাইকে এই আজকে এই ধরনের অনুষ্ঠানে নিয়ে আসতে পেরেছি বা পারবো না। আমাদের এই যে 6 জন বক্তা এখানে আছে তাদেরকে আমরা কিন্তু বাংলাদেশের পুরো ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে এখানে নিয়ে এসেছি। তোমাদের মাধ্যমে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা জানছে, তোমাদের মাধ্যমে তোমাদের পরিবারের সদস্যরা জানছে, তোমাদের মাধ্যমে আজকে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছে তারা জানছেন এবং সবাই বিষয়বস্তুর গুরুত্ব উপলব্ধি করছেন, সচেতন হচ্ছেন, হৃদয়ঙ্গম করছেন। এটাই হলো আজকের এই অনুষ্ঠানের মাহাত্ম্য এবং সার্থকতা। কিন্তু তাতেই কি শেষ? আমাদের এই অনুষ্ঠানের মাহাত্ম্য এবং সার্থকতা প্রকাশ করেই কি সব কিছুর সমাপ্তি হচ্ছে? তা না। এই বিতর্ক অনুষ্ঠান একটা ব্রেন স্টর্মিং সেশনও। আজকে এই যে তোমরা এটা নিয়ে লেখাপড়া করলে, উপস্থাপনা দিলে, এর ভিতর দিয়ে তোমরা যুক্তি দিয়ে, তোমাদের প্রজ্ঞা দিয়ে, তোমাদের মেধা দিয়ে পরিস্থিতিকে তোমাদের নিজেদের অনুকূলে নিয়ে আসবার চেষ্টা করেছো। এর মাধ্যমে তোমরা নিজেকে প্রশিক্ষিত করছো। তোমরাই তো আমাদের এদেশের পরবর্তী রাষ্ট্রনায়ক হবা, তোমরাই দেশ গড়বা, তোমরাই দেশ চালাবা। তো এই যে আজকে যে ব্রেন স্টর্মিং হলো, এটা তোমাদের ভবিষ্যৎকে অনেক সুন্দর করবে, সার্থক করবে। আজকের বিষয়বস্তুর ব্যাপারে যদি বলতে যাই যে মানসিক স্বাস্থ্য রক্ষার দায়িত্ব কি আসলেই শুধু পরিবার বা রাষ্ট্র বা শিক্ষার্থীদের? এককভাবে কারো নয়। আমি মনে করি যে আমাদের সকলেরই দায়িত্ব আছে। আজকের বিতর্কের ফলাফল এসে গেছে। সবাই আমাদের শিক্ষার্থীরা মনে হয় অধীর আগ্রহে অপেক্ষা করছে ফলাফল জানার জন্যে। আজকের বিজয়ী দল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং অন্য দল আদমজি ক্যান্ট পাবলিক স্কুল, তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তোমরাও ভবিষ্যতে আরও অনেক ভালো করবে। তোমরাও আজকে অনেক সুন্দর উপস্থাপনা দিয়েছো, আমাদেরকে সমৃদ্ধ করেছো। সমবেত সুধীমণ্ডলী, আজকের শ্রেষ্ঠ বক্তা ক্যাডেট সুবহানা। আমরা প্রাণবন্ত উপস্থাপনা শুনলাম, আমরা সবাই উপকৃত হয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের ছেলেমেয়েদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য রক্ষায় আমরা সম্মিলিতভাবে কাজ করব। আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
কি বলছো এসব? আমার ছবি? ঘনিষ্ঠ মেলামেশার ছবি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময় কোনো কিছুই অসম্ভব না। যা বলছি সেটা করো। মাত্র 3 লাখ টাকা, আর আমি যখন যেখানে আসতে বলবো সেখানে তোমাকে। অসম্ভব। তোমার কিন্তু ছবি ভিডিও সব আমার কাছে আছে, ওগুলো আমি ইন্টারনেটে। না না, তুমি এসব করতে পারো না। আমি এখন কি করব? মাকে বলি। দেখুন, ওদের কাছে কিন্তু অনেকে আত্মসমর্পণ করে। আপনি অভিযোগ করেছেন, আমরা কিন্তু তাকে ধরে ফেলেছি। কনভারসেশনের প্রমাণ আছে, চ্যাটিংয়ের স্ক্রিনশটও আছে। শাস্তি কিন্তু তার হবেই। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তার প্রতিদান তুমি এভাবে দিলে। সীমা, চল। বুঝে শুনে সম্পর্ক করুন। ডিজিটাল প্ল্যাটফর্মে নির্যাতনের শিকার হলে দ্রুত আইনের আশ্রয় নিন।